যখন আমাদের উপর হামলা শুরু হয় তখন প্রক্টরকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করা, কিন্তু প্রক্টর এখানে আমাদের উদ্ধার করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে না বারবার। তারপরে হচ্ছে আপনার ভিসিকেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা যায়নি। আমি যখন হাসপাতালে বেডে কাতরাচ্ছি এরকম সময় তারা এসেছেন, দেখে গেছেন, এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে যে বিবৃতি দিয়েছেন, লজ্জাজনক একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তারা একটা বারের জন্য উল্লেখ করেনি যে কারা হামলা করেছে, কেন হামলা করেছে। এখানে তো কোনো মারামারি হয় নাই যে বলতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে মারা হয়েছে, আক্রমণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষই নিল। ছাত্রদল যেভাবে এটাকে ডিফাইন করছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক একই ভাষায় কথা বলছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা একসময় আমাকে ছাত্রলীগের সময় যারা আমাকে সতর্ক করতো যে ছাত্রলীগের বিরুদ্ধে তুমি অনেক উল্টোপাল্টা কথা লিখতেছো, যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, তারা এখন ছাত্রদলের হয়ে আমাকে সতর্ক করছে। কয়েকজনের পরিচয় ইতিমধ্যেই পেয়েছি যারা একসময় ছাত্রলীগের পোস্টেড ছিল, আমি আপনাকে ছবি দেখাতে পারি। মিসবা নামে একটা ছেলের আইডিতে পোস্ট, মিসবা, এই ছাত্রলীগের নেতাদেরকে শুভকামনা জানিয়ে পোস্ট। ছেলের নাম হচ্ছে মিসবা। কোন পদে ছিল একজ্যাক্ট জানি না, তবে সে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং তার এই যে কমিটির ছবিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। মানে এই যে ছাত্রলীগকে করে তার পোস্ট, এই যে তার ফেসবুক আইডি থেকে নেওয়া স্ক্রিনশট। এই যে সে দেখেন আমাকে মারার সাথে যুক্ত, এই যে আমাকে হামলা করছে। তো এরকম আছে যে একসময় ছাত্রলীগ করছে, এখন ছাত্রদল করে ভোট বেল্টে ছাত্রদলের হয়ে হামলা করছে, এরকম আছে। ক্যাম্পাস এবং হলগুলোতে কি আগের মতো সরকারি দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাস কায়েম হবে বলে মনে করেন? ছেলের খুব জটিল প্রশ্ন। একসময় মনে হতো যে না, কখনো এই ধরনের সন্ত্রাস ফিরে আসবে না, কিন্তু গত কয়েকদিনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো দেশের ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি দেখেছি এবং যেভাবে সেটার জাস্টিফিকেশন দেওয়া হয়েছে, তাতে আমি আসলে এই আশঙ্কাটা উড়িয়ে দিতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখন তাদের লক্ষ্য এই একটাই। বর্তমানে হলগুলোতে কি সহ অবস্থানে আছে ছাত্রদল এবং ছাত্র শিবির? হলগুলোতে আসলে 17 জুলাই সকল হল অভ্যন্তরে রাজনৈতিক অ্যাক্টিভিজম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং তারপরও অনেকেই রাজনীতি চর্চা করছে, যে কারণে আদতে যারা এটাকে রেসপেক্ট করছে তারা যারা এখানে আসলে রাজনীতি পরিচালনা করছে না, বা যাদের ক্যাপাসিটির সীমাবদ্ধতা আছে তারা করছে না, কিন্তু যাদের সক্ষমতা আছে তারা এখানে রাজনীতি চর্চাটা করছে, যে কারণে দেখা যাচ্ছে যে এই পরিবেশটা আসলে বিনষ্টের দিকে যাচ্ছে। আপনি মৃত্যুর হুমকি পাচ্ছেন, তাহলে এখন কি করবেন? মৃত্যুর হুমকি পাচ্ছি, কী হবে? মরে যাব। ওরা যদি আমাকে মেরে ফেলে মরে যাব, শহীদ হব, কিন্তু আমরা আমাদের কথা বলা চালিয়ে যাব। আমরা এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি, আমি মুসাদ্দিক ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি সবগুলো কথা সত্য বলার চেষ্টা করেছি। হয়তো ইনফরমেশনের ঘাটতির কারণে কোনো কথা ভুল হতে পারে, কিন্তু আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করেছি, কখনোই নিজের স্বার্থ দেখিনি। সবসময় যেটা সত্য সেটা আমার বিরুদ্ধে গেলে আমি সেটা বলার চেষ্টা করেছি, সেটা যার বিরুদ্ধে হোক আমি বলার চেষ্টা করেছি, সেটা আমরা বলে যাব। হ্যাঁ, এটা হতে পারে যে আমাদের ভাষায় শব্দ চয়নে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, যে কারণে অনেকে কষ্ট পেয়ে থাকতে পারে, সেগুলো আমরা চেষ্টা করবো যাতে আরও সংশোধন করা যায়। তবে আমরা আমাদের যে সত্য কথা, যে কথাগুলো আমরা অতীতে বলেছি, বর্তমানে বলছি, এটা আমরা ভবিষ্যতে বলে যাব। এর জন্য যে বাধাই আসুক না কেন সেটা আমরা তোয়াক্কা করবো না। যদি আমাদেরকে গতকাল তারা ছেলে মেরেই ফেলতে পারত, আল্লাহর রহমতে না আমরা বেঁচে আসছি, তো এইভাবে যদি তারা মেরে ফেলে মরে যাবো, শহীদ হয়ে যাবো, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। ভিসি এবং প্রক্টর কেন আপনাদের সাহায্যে এগিয়ে এলো না? যখন একটা দলীয় দায়িত্বশীল, যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, স্বাভাবিকভাবেই তিনি আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান থাকেন না, তিনি হয়ে যান দলীয় প্রধান, এবং দলীয় প্রধান হওয়ার জায়গা থেকে বিমাতাশীল বিভিন্ন আচরণ তিনি করে থাকেন। তো সেই জায়গা থেকে প্রক্টর এবং ভিসির যে আমাদের সাথে যে আচরণ, সেটা আমাদের কাছে এখনও যথেষ্ট হতাশাজনক। আমরা আশাবাদী, তবে হতাশাজনক। যেমন ধরেন, যখন আমাদের হামলা শুরু হয় তখন প্রক্টরকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করা, কিন্তু প্রক্টর এখানে আমাদের উদ্ধার করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে না বারবার। তারপরে হচ্ছে আপনার ভিসিকেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা যায়নি। আমি যখন হাসপাতালে বেডে কাতরাচ্ছি এরকম সময় তারা এসেছেন, দেখে গেছেন, এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে যে বিবৃতি দিয়েছেন, লজ্জাজনক একটা বিবৃতি দিয়েছেন,
সেখানে তারা একটা বারের জন্য উল্লেখ করেনি যে কারা হামলা করেছে, কেন হামলা করেছে। এখানে তো কোনো মারামারি হয় নাই যে বলতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে মারা হয়েছে, আক্রমণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষই নিল। ছাত্রদল যেভাবে এটাকে ডিফাইন করছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক একই ভাষায় কথা বলছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অভিভাবকের জায়গা থেকে কথা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের ভাষায় কথা বলছে। আমরা তারপরও আশাবাদী যে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিচারটা করবে, অন্ততপক্ষে এখানে বিচার করার মাধ্যমে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে এবং তাদের যেই দায়িত্ববোধ সেটার জন্য যাতে আজীবন, আজকে উবায়দ স্যার ভিসি আছেন, আজীবন থাকবেন না, আজ থেকে 3-4 বছর পর তিনি আর নাও থাকতে পারেন এবং সেই সময় আজকে তার যে মানে ব্যাকআপ যে ক্ষমতা, সেই ক্ষমতা 3-4 বছর পরে, 4 বছর পরে নাও থাকতে পারে। সুতরাং সেই সময় যদি তিনি সম্মানিত হতে চান, তার উচিত এটা বিচার করা। আপনাকে এবং জুবায়েরকে, আপনাদের দুইজনকেই গুপ্ত বলা হচ্ছে। তাদের অভিযোগ আপনারা শিবির করেন অথচ পরিচয় লুকিয়ে রেখেছেন। দেখুন, প্রথমত হচ্ছে যদি কেউ শিবির করে তাহলে সে প্রমাণ দিতে পারবে যে আমি শিবির করি। যদি কেউ না করে তাহলে সে কীভাবে প্রমাণ দেবে যে আমি করি না। আজকে যে গুপ্ত ট্যাগের আমদানি করা হচ্ছে, আজকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করা হয় যে আপনি কি চেঞ্জ টিভিতে চাকরি করেন, তাহলে আপনি প্রমাণ দেখাবেন যে আপনার আইডি কার্ড। কিন্তু যদি আমি আর একটা ছেলেকে রাস্তায় র্যান্ডমলি জিজ্ঞেস করি যে আপনি কি চেঞ্জ টিভিতে চাকরি করেন কিনা, সে যদি বলে আমি চাকরি করি না, আমি যদি তার কাছে প্রমাণ চাই যে তুমি যে চাকরি করো না সে প্রমাণ দাও, সে কীভাবে প্রমাণ দেবে? তার কাছে তো আইডি নাই। তার কাছে তো প্রমাণের এই আইডি তো নাই যে সে প্রমাণ দিবে যে আমি চেঞ্জ টিভিতে কাজ করি না। কাজ করার প্রমাণ দেওয়া যায়, কাজ করার প্রমাণ করা যায় যে কাজ করে কি করে না। যদি সে যদি বলতো যে আমি কাজ করি, তখন আমি তার কাছে আইডি কার্ড চাইতাম, সে হয়তো আইডি কার্ড দেখাতে পারতো না, তার মানে সে কাজ করে না, সে এর সাথে যুক্ত নাই। কিন্তু সে নিজেই বলতে করেই না, চেঞ্জ টিভির সাথে সে যুক্তই না, তাহলে আপনি কীভাবে প্রমাণ করবেন সে যুক্ত? সে এটা প্রমাণ কীভাবে দেবে সে যুক্ত না? কীভাবে দেখালে সে বুঝাবে? তো এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। যেভাবে গুপ্ত ট্যাগ আনা হচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর। একসময় রাজাকার বলে পিটানো বৈধ ছিল, এখন গুপ্ত বলে পিটানো বৈধ করার চেষ্টা করা হচ্ছে। তো তাদের যে এই প্রচেষ্টা আমরা, আমার শরীর অন্তত শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি সফল করতে পারি। আর যেটি বললেন শিবিরের সাথে যুক্ত থাকা বা না থাকা, দেখুন আল্লাহর রহমত আমাদের এতটুকু সাহস আছে যে হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলছি, ক্যাম্পাসে ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলছি। আমাদের যদি শিবিরের সাথে যুক্ত থাকতাম তাহলে শিবিরের সাথে পরিচয় লুকানোর কিছু নয়, প্রকাশ্যে বলে ঘোষণা দিয়ে আমরা করতে পারতাম। এতটুকু সাহস আমাদের আছে এবং এর থেকে অনেক ছাত্রদল নেতাদের থেকে আমাদের সাহস বেশি। এবং অনেক ছাত্রদল নেতা যখন পলায় ছিল, আমি নাম বলতে চাই না, জুলাইতে ছিল না, এরকম নাম বলতে চাই না, তারা আজকে হয়তো অনেক বড় নেতা হয়ে গেছেন। সেই সময় আমরা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি। যে সময় ধরেন আজকে আপনি যাদের কথাই বলেন না কেন, ছাত্রদল বা অন্য যারা, তারা যখন তাদের এখন যে একসময় যারা মিছিল করতো, তাদের মিছিলে 10-15 জন লোক হতো, আজকে 2 থেকে 3 হাজার লোক হচ্ছে। এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো কারা? এগুলো তো নতুন করে তৈরি হয় নাই, এগুলো তো সব কনভার্টেড, লীগ থেকে দল বা অন্য জায়গা থেকে তারা এখানে আসছে। তার মানে এটা টোটালি কনভার্টেড, যারা কনভার্ট করছে তারা এখানে আসে। সুতরাং এটাই স্পষ্টতই যে ছাত্র দলের ভিতরে অভ্যন্তরে এখন যারা আছে তাদের অনেকেই ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, যেটা যেমন অন্যান্য দলের ক্ষেত্রে সত্য। এবং যারা একসময় ছাত্রলীগ হয়ে আমাদের উপর টর্চার করেছে, আমি প্রমাণ দেখাতে পারবো আপনাকে এখন চাইলে এখন একটা প্রমাণ দেখাতে পারবো, বাকিগুলা অনেক প্রমাণ আছে যে আমি ব্যক্তিগতভাবে যে এইটা করেছি আপনার আমি যখন ছাত্রলীগের প্রতিবাদ করেছি তখন ওই ছাত্রদল নেতা তখন সেখানে এসে আমার বিরুদ্ধে কথা বলেছে এবং ওই ছাত্রলীগ নেতার পক্ষে স্টেটমেন্ট দিয়েছে। ধরেন আপনারা তানভীর হাসান সৈকতের নাম জানেন, নিশ্চয়ই জেনে থাকবেন। তানভীর হাসান সৈকত 3টা রুম একাই দখল করে থাকতো, এবং সে যে 3টা রুম একাই দখল করে থাকতো, সেই এর মধ্যে একটা রুমে থাকতো তার ড্রাইভার, আর শিক্ষার্থীরা থাকতো গণরুমে, 4 জনের রুমে থাকতো 40 জন, আর তার ড্রাইভার থাকতো একটা রুম নিয়ে। সেটা নিয়ে আমি একটা প্রতিবাদ করে একটা পোস্ট করেছিলাম, দেখেন এই যে পোস্টটা, এটা নিউজ লিঙ্ক, এটা আমার শুধু আমার মুখের কথা না, ডকুমেন্টেড। সেই পোস্টে এসে এই যে
এই যে মোহাম্মদ মাসুম নামে একটা ছেলে কমেন্ট করেছে, কি একটা অবস্থা, লাইফস্টাইল চেঞ্জ হইলে আপনাদের সমস্যা, গাড়িতে কেন চলবে এটাও আপনাদের সমস্যা। মানে এখানে এসেছে ওই তানভীর হাসান সৈকতের জাস্টিফিকেশন দিচ্ছে। 2 বছর আগের কমেন্ট, স্ক্রিনশটটা দেখেন, মার্ক করা, 2 বছর আগের কমেন্ট। সেই ছেলে এখন সে ছাত্রদলের নেতা হয়ে গেছে, সে এখন ছাত্রদলের নেতা হয়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে যে আমরা ছাত্রলীগের প্রতিবাদ করেছি, সেখানে তারা ছাত্রলীগের পক্ষে যে ডিফেন্ড করেছে, আর আজকে তারা হচ্ছে মানে বড় বড় বাণী শোনাচ্ছে, গুপ্ত, ওপেন, এই ধরনের বাণী শোনাচ্ছে। তো এই ধরনের জায়গা থেকে যদি ছাত্রদল যদি বেরিয়ে না আসে, তাদের পরিণতি খুব বেশি ইতিবাচক হবে না। এবং ছাত্রদলের পরিণতি আমরা চাই না, আমরা তাদেরকে ভালোবাসি ভাই হিসেবে, সহযোদ্ধা হিসেবে, কিন্তু তাদের সেই একই পরিণত হোক এটা আমরা প্রত্যাশা করি। আর বললেন শিবির হওয়ার কথা, এখন আমরা 5 আগস্টের পরে শিক্ষার্থীদের ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হইনি। এখন বর্তমানে আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। এমনকি আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা সবথেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে ভয়েস রেজ করেছে সেটা আমরা, সবথেকে বেশি। সেটা জামাতের বিরুদ্ধে হইলে আমরা বলেছি, শিবিরের বিরুদ্ধে হইলে আমরা বলেছি, আর ছাত্রদলের বিরুদ্ধে তো বলেছি, অন্যান্য দলের বিরুদ্ধে তো বলেছি, সবার বিরুদ্ধেই বলেছি। ডাকসু নির্বাচনের আগে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মহিউদ্দিন খান, তিনি এখনও জীবিত আছেন, চাইলে আপনারা তার সাক্ষাৎকার নিতে পারবেন। তিনি নিজে আমাকে ডেকে আমার সাথে তিনি বসেছেন, বসে তিনি আমাকে প্রস্তাব করেছেন আমি যাতে এজিএস পদে নির্বাচন করি। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।